আচ্ছা, আসসালামু আলাইকুম। আবার শুরুর থেকে নাকি? আচ্ছা, শুরু থেকে না আমি আরেকবার রিভিশন করি বিষয়টা, হ্যাঁ? তোমরা একটু খেয়াল করো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেন্টিওল, তাই না? তো এই সেন্টিওল কোথায় থাকে? সেন্টারের কাছে থাকে। তাই নাম হইছে সেন্টিওল। ওল মানে কিছু ছোট নালিকা, ছোট নালিকা এটাকে বলে ওল। তাহলে সেন্টারের কাছে থাকা ছোট নালিকা এটাই হলো সেন্টিওল। সেন্টার বলতে প্রাণী কোষেই তো সেন্টিওল প্রথমে আবিষ্কার হয়েছিল। তো প্রাণী কোষে তো নিউক্লিয়াস সেন্টারে থাকে। তাহলে ঠিক ওই সেন্টারের কাছেই আছে কিছু ছোট নালিকাকার গঠন, তাই এর নাম হচ্ছে সেন্টিওল, তাই না? তাহলে এখানে আমরা মনে রাখবো বেন্ডেন আবিষ্কার করেন, বেন্ডেনে ব আছে, আবিষ্কারও ব আছে, এটাতে মনে রাখা যাবে না, তাই কি না? তাহলে তারপরে নামকরণ হলো বহিরি বা শেষ। এখন হলো সেন্টিওল কোথায় কোথায় থাকে সেটা আমরা মনে রাখবো। যে উদ্ভিদেও কিছু থাকে, সেটা তো আমরা আলোচনা করলাম। থাকে না, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি আসে। থাকে না, এর ইংরেজিতে আসছিল মেডিকেল অ্যাডমিশন 13 সালে, নিম্নের কোনটিতে সেন্টিওল নাই, ঠিক আছে? এখান থেকে একটা আসছিল, ডায়াটম আসছিল, তবে আমরা সবগুলা মনে রাখবো, হ্যাঁ? ঠিক আছে। তাহলে এটা এই ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। এবার দেখো যে আচ্ছা, থাকে নার মধ্যে কিন্তু লোহিত কণিকা অনুচক্রিকাও থাকে না, এটা একটু মনে রাখবো। থাকে নার মধ্যে লোহিত কণিকা এবং অনুচক্রিকা এটাতেও কিন্তু থাকে না। লোহিত কণিকা এবং অনুচক্রিকা এটাতেও কিন্তু থাকে না, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, এবার দেখো ভৌত গঠনের মধ্যে এটি নলাকার, প্রায় 0.15 থেকে 0.25 ব্যাস বিশিষ্ট। এটা এমসিকিউর জন্য পড়তে হবে। এরা দেখতে বেলনাকার। বেলনাকার মানে কি জানো? বলো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ফারজানাকে, ধন্যবাদ। সিলিন্ডারকার। তারপর বলছে দুই মুখ খোলা পিপার মতো। পিপার মতো মানে কি ফারজানা, এটা বলতে পারবো? পিপা বলতে কি বোঝায়? পিপা পিপা বলতে বোঝায় কি জানো? কোনো কিছু যদি অতটা লম্বাও না হয়, আবার অতটা ডিম মানে খাটো না, মানে ডিম্বাকারও না, আবার খুব লম্বাও না। যেমন লম্বা লম্বা যে লেবু আছে না, লম্বা লম্বা লেবুগুলাকে বলা হয় পিপা সদৃশ, পিপার মতো লম্বা লম্বা যে লেবু, এটাকে বলা হয় পিপা। বুঝতে পেরেছো? এই হলো পিপা। তাহলে এরকম পিপা আকৃতির, এগুলো এমসিকিউর জন্য মনে রাখবো, এরা পিপার মতো দেখতে। এরপরে হলো সেন্টিওলের প্রধান তিনটা অংশ। একটা হলো প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, মানে প্রাচীর থাকবে। তারপরে থাকবে কি, হ্যাঁ, ত্রয়ী অনুনালিকা থাকবে। আর একটা থাকবে যোজক বা লিঙ্কার। এবার আমরা ছবি আঁকলে বুঝে ফেলবো বিষয়টা যে সেন্টিওল, যদিও এটা পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে, সৃজনশীল হিসেবে কখনো আসেনি, হ্যাঁ, এমসিকিউ হিসেবে পড়বা। মনে রাখবা এটা কিন্তু একটা পাইপের মতো গঠন, পিপা সদৃশ। দেখো খুব লম্বা না, তাই না? মোটামুটি লম্বা। একটা আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, হ্যাঁ। ইচ্ছা মতো আঁকলে কিন্তু হবে না, ঠিক আছে? ইচ্ছা মতো আঁকলে হবে না। এটা এখন আরেকটা যেটা আঁকবো সেটা হলো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাই হলো নিয়ম, হ্যাঁ। তারপরে এর আশপাশটা ঘিরে দেব। তো আমরা তো জানি সেন্টিওল কিন্তু কি কোনো আবরণ আছে? সেন্টিওলে কোনো আবরণ নাই। তাহলে আমরা এটা এই যে এখানে যে একটা আবরণের মধ্যে দিলাম, এটা কেন দিলাম সেটা আমরা বুঝবো, হ্যাঁ। এখানে ফোঁটা ফোঁটা দিতে হবে, মানে তরল উপাদান থাকে। এখন যদি আমি একটাকে চিহ্নিত করি তাহলে বলবো এটা সেন্টিওল। একটাকে চিহ্নিত করলে তখন এটাকে বলবো সেন্টিওল। কিন্তু যদি আমি দুইটাকে একসাথে চিহ্নিত করি না, তখন এর নাম হবে ডিপ্লোসোম। ডিপ্লোসোম। সেন্টিওসোম কখন হবে? দেখো এই যে তরল উপাদান আছে না, তরল উপাদানের নাম হলো সেন্টোস্ফিয়ার। সেন্টোস্ফিয়ার, সেন্টোস্ফিয়ার, হ্যাঁ ঠিক বলেছো। সবগুলোকে একসাথে, হ্যাঁ সেটা ঠিক বললাম, তখন হলো সেন্টোসোম। এবার হলো সেন্ট্রোসোম। বুঝতে পেরেছো কিনা বলো তো? জি স্যার। বুঝেছো? আচ্ছা, আর জানা বোঝা যাচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে ডিপ্লো মানে তো দুইটা, তাই না? সোম মানে বস্তু, দুইটা বস্তু একসাথে, আর একটাকে সেন্টিওল বলছি, ঠিক আছে? আচ্ছা, আর তরল উপাদানের নাম সেন্টোস্ফিয়ার কেন হলো? সেন্টার
স্ফিয়ার, সেন্টার একটা শব্দ, স্ফিয়ার একটা শব্দ। স্ফিয়ার মানে হলো চতুর্পাশ, চতুর্পাশ। স্ফিয়ার অর্থ হলো চতুর্পাশ, বুঝছো? তার মানে সেন্টিওলের চতুর্পাশে থাকে, তাই এর নাম কি? চতুর্পাশ। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আমরা বাইরে এরকম আবরণ দিলাম, তো আসলে কি আবরণ থাকে? আবরণ তো থাকে না, সেন্টিওল তো আমরা জানি আবরণবিহীন। তাহলে এখানে কেন দিলাম? এখানে দিলাম এই কারণে যে যেখানে সেন্টিওল থাকে তার আশপাশে সাইটোপ্লাজম গুলো খুব ঘনভাবে থাকে। ওই ঘনভাবে থাকাটাই আমরা এইভাবে একটা রাউন্ড করে দেখাই, বুঝতে পেরেছো? ডবল রাউন্ড না দিয়ে একটা রাউন্ড দিলেও কোনো বিষয় না, হ্যাঁ, কিন্তু যেখানে থাকে সেই জায়গাটা বেশ ঘনভাবে থাকে, ওই জন্য এরকম করে দিই। কিন্তু আসলে সেন্টিওলের কোনো আবরণ নাই, এটা সাইটোপ্লাজমের একটা ঘন অবস্থা। ঠিক আছে। এখন বলা হচ্ছে এই সেন্টিওলকে তুমি যদি বিশ্লেষণ করো, তাহলে একটা সেন্টিওলকে যদি বিশ্লেষণ করো, তাহলে তুমি দেখবা এর মধ্যে মোট 9টা ত্রয়ী অনুনালিকা আছে। ত্রয়ী মানে কি? তিনটা নালিকা একসাথে বলা হয় ত্রয়ী অনুনালিকা। তিনটা নালিকা একসাথে বলা হয় ত্রয়ী অনুনালিকা। এই যে তিনটা করে এরকম, এটা যদি মানে পুস্ত বরাবর কাটো না, তাহলে দেখবে এরকম। তারপর আবার মনে করো, পরীক্ষায় আঁকতেও হবে না, যে এটা পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসে না। আমি এখন বাদ বাকিগুলো এমনি দাগ দিয়ে করলাম, হ্যাঁ, একই হবে, তবে অবশ্যই 9টা হবে। 1 2 3 4 5 6 7 8 হলো 9। তো পোস্ত বরাবর যদি কাটি, তাহলে দেখবো এটাই হলো সিলিন্ডার ওয়াল, এটাই হলো সিলিন্ডার ওয়াল ত্রয়ী অনুনালিকা দিয়ে। এখন এদের সাথে কিন্তু কানেকশন করা থাকে, এই কানেকশনটাকে বলা হয় যোজক বা লিঙ্কার। এই যে একটার সাথে একটা লেগে আছে না, এটার নাম হলো যোজক বা লিঙ্কার, এটার নাম হলো যোজক বা লিঙ্কার, এটারই নাম হলো যোজক বা লিঙ্কার। এই যে যোজক বা লিঙ্কার, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কথা হলো যে একটা সেন্টিওলের মধ্যে 9টা ত্রয়ী অনুনালিকা আছে। 9টা না, কারণ এই তিনটাকে একসাথে ত্রয়ী অনুনালিকা বলে। ত্রয়ী মানে কি? তিনটা আছে না একসাথে, তাই এর নাম কি? ত্রয়ী অনুনালিকা। একসাথে তিনটা আছে তাই ত্রয়ী অনুনালিকা। এটাকে ট্রিপ্লেটসও বলা হয়। ত্রয়ী অনুনালিকা, অনুনালিকা যেহেতু তিনটা একসাথে আছে তাই ত্রয়ী অনুনালিকা। আবার এটাকে ট্রিপ্লেটসও বলা হয়। ট্রিপ্লেটস মানে তিনটা একসাথে আছে তাই ট্রিপ্লেটস। পঞ্চমী, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এই যে ত্রয়ী অনুনালিকা, এটা আছে মোট কয়টা? 9টা। এখন যদি পরীক্ষায় আসে যে একটা সেন্টিওলে কয়টা ত্রয়ী অনুনালিকা আছে, তাহলে কি বলবা? 9টা। 9টা না? আচ্ছা, এখন যদি বলে এবার ওই থ্রেড গোল্ড নামে একজন বিজ্ঞানী, বই আছে থ্রেড গোল্ড নামে একজন বিজ্ঞানী, নামটা শুনে মনে হচ্ছে যে কাউকে থ্রেড দিল, তারপর আবার গোল্ড উপহার দিল, তাই না? এরকমই তো, তাই না? থ্রেড গোল্ড। তো থ্রেড গোল্ড বলছে যে এই নালিকাগুলা ভিতর থেকে বাইরের দিকে এ বি সি দিয়ে চিহ্নিত করেছেন। মানে দেখছে যে ত্রয়ী অনুনালিকা আবার নিজেরা আবার ছোট ছোট নালিকা দিয়ে গঠিত। ওই ছোট ছোট নালিকাগুলোকে আবার বলা হয়, এক একটা ছোট ছোট নালিকাগুলোকে বলা হয় অনুনালিকা। অনুনালিকা বলা হয়। ঠিক আছে। তাহলে এখন এখান থেকে কিন্তু ভালোই কোশ্চেন হয়, মেডিকেল অ্যাডমিশনও হয়েছে এখান থেকে কোশ্চেন এইভাবে যে একটা সেন্টিওলে অনুনালিকা কয়টা? 27টা। এই বুঝেনি 27টা কেন? জবাই, বুঝতে পারছো 27টা কেন? 9টা হলো ত্রয়ী অনুনালিকা। 9টা কি? ত্রয়ী অনুনালিকা। 9টা ত্রয়ী অনুনালিকার কারণে সবটাই তিনটা করে না, তিনটা গুচ্ছ না, তাহলে তিনটা গুচ্ছ 9টা, তাহলে 3 9 27 হবে না? নিশা, বুঝতে পারছো তো ব্যাপারটা? বুঝলাম? ফারজানা, বুঝছো? আচ্ছা, এখন আমি যদি বলি যে একটা সেন্ট্রোসোম বলতে দুইটা সেন্টিওলকে একসাথে, তাই না? আবার যদি একটা ডিপ্লোসোম, তাহলে তো দুইটা সেন্টিওল একসাথে। তাহলে একটা ডিপ্লোসোমে বা একটা সেন্ট্রোসোমে কয়টা উপনালিকা থাকে বলো তো? উপনালিকা, ম্যাথমেটিক্স যে ভালো সে বলো তাড়াতাড়ি। হ্যাঁ, দুইটা মিলে 54টা। হ্যাঁ, এই যে অবশ্যই ভালো বলছে। তোমরা পারতা না? হিসাব, অঙ্কের হিসাব কাঁচা নাকি? হ্যাঁ, তাহলে উত্তর দিচ্ছ না কেন? বুঝুনি? ফারজানা, বুঝতে পারছো বিষয়টা? দেখো, মানে এটাতে একটা সেন্টিওলে
একটা সেন্টিওলে 27টা, একটা সেন্টিওলে 27টা, কারণ গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কি 27টা হবে না স্যার? 27টা। একটাতে যদি 27টা উপনালিকা থাকে, উপনালিকা মানে কি? একটা ওই অনুনালিকার মধ্যে যে ছোট ছোট নালিকা আছে এটাকে বলে উপনালিকা। এটাকে বলে কি? উপনালিকা। তাহলে দুইটা সেন্টিওলে উপনালিকার সংখ্যা 54টা হবে না? হবে কি না? আচ্ছা, মেডিকেল অ্যাডমিশনে তোমার 21 সালে একটা কোশ্চেন আসছিল এইভাবে, যে এটা কিন্তু আরেকটু প্যাচের, একটু বলার চেষ্টা করবা, হ্যাঁ, যে আর কি বলতে পারবে সে মনে করো ডিএমসি কনফার্ম বলার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, বিভাজনরত সেন্ট্রোসোমে একটা কোষের মধ্যে যখন বিভাজন ঘটে তখন তো আমরা জানি প্রাণী কোষ তো আসলে এরকম এরকম ভিতরের দিকে সংকুচিত হয়ে যায়, তাই না? আর এখানে বিভাজন হচ্ছে একটা কোষের। তো বলছে বিভাজনরত সেন্ট্রোসোমে কতটি উপনালিকা থাকে? উত্তর বল। বিভাজনরত একটি কোষে কতটি উপনালিকা থাকে? উপনালিকায় কিন্তু আগে বলেছি এক একটা ছোট ছোট যে নালিকা, তাই না? একসাথে 3টা ত্রয়ী অনুনালিকা, আর এর ভিতরে এক একটাকে কি বলা হয়? উপনালিকা, তাই না? উপনালিকা। বিভাজনরত একটা কোষে, হ্যাঁ, এরকম সুরায়া কিন্তু ডিএমসি কনফার্ম হয়ে গেছে সবার আগে। তোমরা আরেকদিন পারবা, তখন আরেকদিন কনফার্ম হবে। এখন 108টা কেন হলো? কে বুঝেনি বলো আমাকে, আমি বুঝাই দিচ্ছি। পারবে না? 108টা কিভাবে হলো বলবো? আচ্ছা দেখো, 108টা কিভাবে হয়েছে খেয়াল করো, যে যখন বিভাজন ঘটে তখন কিন্তু এই সেন্ট্রোসোমেরও বিভাজন ঘটে। ধরো এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এখানে সেন্ট্রোসোম আছে, হ্যাঁ। তো প্রাণী কোষে কি হয়, যখনই বিভাজন হতে যাবে তখনই কিন্তু সেন্ট্রোসোম ডাবল হয়ে যাবে। একটা কোষ মনে করো, এটা একটা কোষ, সেন্ট্রোসোমই তখন কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে, তখন ডাবল সেন্ট্রোসোম হয়ে যাবে। বিভাজন হওয়ার সময় প্রাণী কোষে সেন্ট্রোসোম কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। সেন্ট্রোসোম যদি ডাবল হয়, একটা সেন্ট্রোসোমে উপনালিকা 54টা না? একটা সেন্ট্রোসোমে উপনালিকা 54 না? তো একটা কোষ বিভাজন তো পুরোপুরি হয়নি, বিভাজনরত। তাহলে বিভাজনরত একটি কোষে এই যে দুইটা সেন্ট্রোসোম হয়ে গেছে না? তাহলে দুইটা সেন্ট্রোসোমে, একটা সেন্ট্রোসোমে যদি 54টা হয়, তাহলে দুইটা সেন্ট্রোসোমে কি 108টা হবে না? হ্যাঁ বলো, হবে কি না? বলো তো, কারো কোনো কোশ্চেন? জোবাই, বুঝতে পেরেছো? সবাই পঞ্চমী বুঝতে পারছো তো? প্রাইভেট আছে? ও না, 5টায় তো ছেড়ে দেবো, 5টা তো বাজেনি, আর 3 মিনিট আছে, আমি 3 মিনিটে ছেড়ে দিচ্ছি। দেখো, আর তেমন কিছু নাই। এবার হলো, এখন বলা হচ্ছে যে 3টে ভাবে ভাগ করা যায়। তারপরে হলো এরা প্রোটিন, লিপিড ও এটিপি দিয়ে গঠিত। এটা পড়তে হবে, এরা প্রোটিন, লিপিড ও এটিপি দিয়ে গঠিত। তারপরে বৈজ্ঞানিক থেড গোল্ড পরপর সংলগ্ন 3টি উপনালিকাকে ভিতর থেকে বাইরের দিকে এবিসি দিয়ে চিহ্নিত করেছেন। এটুকু দেখাতে হবে। আচ্ছা, রাসায়নিক গঠন গোটাটাই পড়তে হবে, কাজটাও সবগুলোই পড়তে হবে। তবে কাজ মনে রাখার একটা ছন্দ হলো বেইমানি ফাঁস। এটা দিয়ে তুমি কাজগুলো মনে রাখতে পারো। বেইমানি ফাঁসে কিভাবে আমরা মনে রাখতে পারি? দেখো, বতে হচ্ছে যে কোষ বিভাজনে সাহায্য করে। বতে হলো কোষ বিভাজনে সাহায্য করে। মাতে হলো বাকুতন্ত্র গঠন করে, মানে সেন্ট্রিওল কি করে? বাকুতন্ত্র গঠন করে। তারপরে ফতে হলো ফ্ল্যাজেলা ও সিলিয়া সৃষ্টি করে। আর ফাঁসের তালিবর সাথে শুক্রাণুর লেজ গঠন করে। মিলছে না? শুক্রাণুর লেজ গঠন করে। তাহলে আমরা হচ্ছে বেইমানি ফাঁস দিয়ে এগুলো মনে রাখতে পারবো, তাই কি না? বেইমানি ফাঁস। আচ্ছা, তাহলে এটা ছোট তো, আরেকটা টপিক পড়িয়ে তারপর আবার পরীক্ষা নিব। হ্যাঁ, এর সাথে আরেকটা টপিক পড়িয়ে তারপর পরীক্ষা কালকে নিব, মানে আগামী দিন পরীক্ষা নেব।